শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ, পর্ব ৭। দীপান্বিতা রাজপুরী। প্রথম বসন্তের বাতাসের মতো রাজভবনে উৎসবের স্পর্শ লাগিয়াছে। পৌরজনের অঙ্গে নতুন বস্ত্র, পৌর তরুণীদের অঙ্গে নতুন অলঙ্কার। তোরণ শীর্ষে মিঠা মিঠা বাঁশি ও মৃদঙ্গ বাজিতেছে। আকাশে নবোদিত পূর্ণচন্দ্র। প্রমোদ কক্ষে মহারাজ লক্ষ্মীকর্ণ জামাতাকে লইয়া নববল খেলিতে বসিয়াছেন। পিঠিকার উপর ৬৪ কোঠার ছক আঁকা, তাহার উপর সাদা কালো বল বসিয়াছে। ঠাকুর, মন্ত্রী, গজবল, নৌবল, অশ্ববল। বড়িয়ার চাল দিয়া খেলা আরম্ভ হইয়াছে। পাশে তাম্বুলের করঙ্ক ও ফলাম্ল রসের ভৃঙ্গাল লইয়া দুইজন কিঙ্করী নতজানু হইয়া খেলা দেখিতেছে। খেলা জমিয়া উঠিয়াছে। দুইজনের চক্ষু একাগ্রভাবে ছকের উপর নিবদ্ধ। রাজার সন্নিধাতা আসিয়া মাঝে মাঝে তাহার কানে কানে কথা বলিতেছে। রাজা অধীরভাবে হাত নাড়াইয়া তাহাদের বিদায় করিতেছেন। রাজকর্মের এত তাড়া কি? লম্বোদর আসিয়াছে, অপেক্ষা করুক। স্বয়ংবর মণ্ডপ নির্মাতা সূত্রধর আদেশ চায়, কাল প্রাতে আদেশ পাইবে। আজ জামাতা বাবাজিকে পরাস্ত করা একান্ত প্রয়োজন। নয়পালের নিকট নাকাল হইবার পর হইতে মহারাজ লক্ষ্মীকর্ণের গূঢ় অন্তর্লোকে একটু আত্মগ্লানি আসিয়াছে। তাই তিনি নানা প্রকারে জামাতার চক্ষে নিজেকে পুনঃ প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিতেছেন। ভবনের দ্বিতলে দুই ভগিনী প্রসাধন করিয়াছেন। দুইজনের পরিধানে দলিত হরিতাল্লুদ্যুতির দুকুল। বঙ্গাল দেশ ছাড়া এমন কোমল সূক্ষ্ম দুকুল আর কোথাও পাওয়া যায় না। বীরশ্রী ভগিনীর জন্য অনেক আনাইয়াছেন। দুইজনের বেণীতে কুন্দকলি অনুবিদ্ধ, সর্বাঙ্গে পুষ্পাভূষা, কর্ণে শিরীষ, কণ্ঠে মল্লিমালা, নিতম্বে অশোক পুষ্পের কাঞ্চি, চরণে গুঞ্জরী নূপুর, যেন দুটি সঞ্চারিণী পল্লবিনী লতা। দুই ভগিনী সারা প্রাসাদময় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছেন। কুমারী বয়সের পিতৃগৃহ দেখিয়া বীরশ্রীর যেন স্বাদ মিটিতেছে না। বান্ধুলি পূর্ণ সম্পদ লইয়া সর্বদা তাহাদের সঙ্গে আছে। হাস্য কৌতুক ও স্মৃতি রোমন্থন চলিতেছে। বীরশ্রী বলিল, চল ভাই, ছাদে যাই। রাজভবনের অতি বিস্তীর্ণ ছাদ, চারিদিক উন্মুক্ত। নগর এখানে ভিড় করিয়া আসে নাই। দক্ষিণে নর্মদা প্রবাহিতা। চাঁদের আলো নর্মদার জলে চূর্ণ হইয়া গলিত রৌপ্যের মতো বহিয়া যাইতেছে। তিনজনে কিছুক্ষণ মুক্ত আকাশতলে অকারণে ছুটাছুটি করিলেন। তারপর ছাদের মাঝখানে বসিয়া বীরশ্রী বলিলেন, বান্ধুলি, তুই নাচতে শিখেছিস? সরলা বান্ধুলি বলিল, শিখেছি দিদিরানী। তবে নাচ? নাচবো দিদিরানী, কিন্তু তোমাকে গান গাইতে হবে। আচ্ছা, গাইব, তুই নাচ। বান্ধুলি তখন কোমরে উত্তরীয় জড়াইয়া ঝুম ঝুম নূপুর বাজাইয়া নাচিল। বীরশ্রী চটুল ছন্দে গান গাহিলেন। যৌবনশ্রী কেবল দুই হাতে তাল দিলেন। তারপর আনন্দের ঝর্ণার মতো কলহাস্য করিতে করিতে
তিনজন ছাদ হইতে নামিয়া আসিলেন। যৌবনশ্রী শয়নকক্ষে আসিয়া দুই বোন পালঙ্কের পাশে বসিলেন। অগরু মৃগমদের ধূম গন্ধে কক্ষের বাতাস আমোদিত। বীরশ্রী একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বান্ধুলি, তুই এবার নিজের ঘরে ফিরে যা। আমরা দুই বোন একসঙ্গে শোব, সারা রাত গল্প করব। যৌবনশ্রী দিদির বাহু জড়াইয়া বিগলিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ দিদি। বান্ধুলি কিন্তু অবাক হইয়া গালে হাত দিল, বলিল, ওমা, তোমরা একসঙ্গে শোবে, আর জামাই রাজা? বীরশ্রী ভ্রু বাঁকাইয়া বলিলেন, জামাই রাজা কি? বান্ধুলি বলিল, জামাই রাজা একলা শোবেন? বীরশ্রী হাসি চাপিয়া ভ্রুকুটি করিলেন। তোমার যে জামাই রাজার জন্য নাড়ি কটকট করে উঠল, তা তুমি না হয় আজ জামাই রাজার কাছে শো গিয়ে। বান্ধুলি লজ্জায় জিভ কাটিল, পানের বাটা ঝনাত শব্দে মেঝে রাখিয়া ছুটিয়া পলাইল। দিদিরানী যেন কি, মুখে কোনো কথা বাঁধে না, একটু কি লজ্জা আছে? বীরশ্রী ও যৌবনশ্রীকে শয়নকক্ষে ছাড়িয়া এখন গৃহাভিমুখিনী বান্ধুলিকে অনুসরণ করা যাইতে পারে, কারণ দুই ভগিনী সারা রাত্রি জাগিয়া কি গল্প করিবেন তাহা আমাদের অজানা নাই। কিন্তু বান্ধুলির সহিত এখনো ভালো করিয়া পরিচয় হয় নাই। রাজভবন হইতে খিড়কির দ্বার দিয়া বাহির হইয়া বান্ধুলি নিজের গৃহের পানে চলিল। নর্মদার তীর ধরিয়া পায়ে হাঁটা পথ, সেই পথে অর্ধদণ্ড চলিলেই গৃহে পৌঁছানো যায়। রাজপথ দিয়া যাইলে অনেকখানি ঘুর হয়, তাই সে এই পথ দিয়াই যাতায়াত করে। চাঁদিনী রাত্রে পথটি নির্মুখের মতো পড়িয়া আছে। এক পাশে নদীর স্রোত, অন্য পাশে উন্মুক্ত ভূমি। কদাচ দুই একটি ঝোপঝাড়ের মধ্যে ঝিল্লি ডাকিতেছে, কোথাও জনমানব নাই। বান্ধুলি চলিতে চলিতে আপন মনে গুনগুন করিয়া গানের কলি আবৃত্তি করিতে লাগিল। তাহার পায়ের নূপুরধ্বনির সহিত গানের গুঞ্জন মিশিয়া গেল। হঠাৎ এক সময় নর্মদার জল ছোঁয়া ঠান্ডা বাতাস গায়ে লাগিতেই তাহার গায়ে কাঁটা দিল। গলার গুঞ্জন একটু কাঁপিয়া গেল। বান্ধুলি আপনা আপনি হাসিয়া উঠিল। তারপর উত্তরীয়টি ভালো করিয়া গায়ে জড়াইয়া চলিতে লাগিল। বান্ধুলি মেয়েটি বড় সরলা। তাহার 18 বছর বয়স হইয়াছে। 5-6 বছর ধরিয়া সে রাজপুরীতে যাতায়াত করিতেছে। নারী জীবনের অবিচ্ছেদ্য সুখ দুঃখ সম্বন্ধে পরোক্ষ জ্ঞানও তাহার হইয়াছে। তবু তাহার অন্তরে সহজ সরলতা ঘুচিয়া যায় নাই। একটুতে তাহার মন আনন্দে উচ্ছ্বসিত হইয়া ওঠে, আবার একটুতেই চক্ষু বাষ্পাকুল হয়। তাহার 18 বছরের জীবন নিরবিচ্ছিন্ন সুখের জীবন নয়, তবু সে নিজেকে দুঃখী মনে করিতে পারে নাই। বস্তুত নিজের সুখ দুঃখের কথা সে বেশি ভাবে না। তার মন পরামুখাপেক্ষী। পরের সুখ দুঃখই তাহার মনে অধিক প্রতিফলিত হয়। বান্ধুলির পিতা নাগসেন জাতিতে বৈশ্য ছিলেন, কিন্তু তিনি ব্যবসা বাণিজ্য করিতেন না। চেদি রাজবংশের অধীনে দৈত্যকর্ম করিয়া তিনি প্রসিদ্ধ লাভ করিয়াছিলেন। দূতকর্মে তাহার অসাধারণ নৈপুণ্য ছিল। সে সময়
রাজায় রাজায় মনোমালিন্য লাগিয়াই থাকিত। পূর্বতন মহারাজ গাঙ্গেয়দেব গোলমাল দেখিলেই নাগসেনকে পররাজ্যে দূত রূপে প্রেরণ করিতেন। এই রূপে নাগসেনকে প্রায় এ রাজ্য হইতে ও রাজ্য ঘুরিয়া বেড়াইতে হইত। কখনো কাশী, কখনো কাঞ্চি, কখনো কর্ণাট। গৃহে গৃহিণী ছিলেন, আর ছিল 2টি অপ্রাপ্তবয়স্কা কন্যা, বেতসী ও বান্ধুলি। নাগসেন বৈশ্য হইল তাহার অন্তরে লোভ ছিল না। একটি গৃহ, কিছু ভূ সম্পত্তি এবং রাজার নিকট হইতে বৃত্তি পাইয়াই তিনি তৃপ্ত ছিলেন। মাঝে মাঝে যখন গৃহে আসিতেন, গৃহে আনন্দের ধুম পড়িয়া যাইত। একবার নাগসেন দৈত্যকর্মে কলিঙ্গ গিয়াছেন। হঠাৎ সংবাদ পাইলেন গুটিকা রোগে তাহার স্ত্রীর মৃত্যু হইয়াছে। নাগসেন তরিতে গৃহে ফিরিয়া আসিলেন। শোক সম্বরণ করিয়া কন্যাদের কথা চিন্তা করিতে বসিলেন। তাহার পক্ষে স্থায়ীভাবে গৃহে বাস করা সম্ভব নয়। রাজকার্যে বাহিরে যাইতেই হইবে। আসন্ন যৌবনা কন্যাদের অভিভাবকত্ব করিবে কে? দৌতকর্মের সূত্রে একটি লোকের সঙ্গে নাগসেনের ঘনিষ্ঠতা হইয়াছিল। তাহার নাম লম্বোদর। সে অতিশয় চতুর এবং বিশ্বাসী। তাহার আকৃতি সুদর্শন নয়, কিন্তু সে রাজার প্রিয় পাত্র। রাজা তাহার চোখ দিয়া দেখেন, তাহার কান দিয়া শোনেন। নাগসেন লম্বোদরের সহিত জ্যেষ্ঠা কন্যার বিবাহ দিলেন। তারপর কনিষ্ঠা কন্যার হাত ধরিয়া রাজপুরীতে লইয়া গেলেন। তাহাকে যৌবনশ্রীর হাতে সঁপিয়া দিয়া বলিলেন, মা, আজ থেকে বান্ধুলি তোমার দাসী। যৌবনশ্রী সমবয়স্কা মেয়েটিকে নিজের সখী করিয়া লইলেন। নামমাত্র পরিচয় হইল পর্ণ সম্পুট বাহিনী। জামাতাকে গৃহে বসাইয়া নাগসেন আবার রাজকার্যে দেশান্তরে প্রস্থান করিলেন। বান্ধুলি রাজগৃহে যাতায়াত করে। কখনো রাত্রে রাজপুরীতেই থাকিয়া যায়, কখনো গৃহে ফিরিয়া আসে। লম্বোদর গুপ্তচর হইল মানুষ মন্দ নয়। তাহার মনে দাম্পত্য প্রীতি আছে। বান্ধুলিকে সে স্নেহ করে। সুখে শান্তিতে আবার দিন কাটিতে লাগিল। কিন্তু গৃহীর সুখ শান্তি স্থায়ী হয় না। 2 বৎসর পরে বিদেশে গুপ্ত শত্রুর বিষপ্রয়োগে নাগসেনের মৃত্যু হইল। পিতাকে হারাইয়া মেয়েরা কান্নাকাটি করিল। লম্বোদর এবার সত্য সত্যই গৃহস্বামী হইয়া বসিল। তবু পারিবারিক পরিস্থিতির কোনো পরিবর্তন হইল না। যেমন চলিতেছিল তেমনই চলিল। বছর 1.5 পরে আরেকটি ব্যাপার ঘটিল। বেতসী একটি মৃত সন্তান প্রসব করিয়া রোগে পড়িল। ক্রমে রোগ প্রশমিত হইল বটে, কিন্তু বেতসীর শরীর আর সারিল না। বেতসী স্বাস্থ্যবতী ফুল্লমুখী যুবতী ছিল। তাহার দেহ মন অকালে শুকাইয়া গেল। ফুলন্ত লতামূলে যেন উপদিকা লাগিয়াছে। দাম্পত্য রসে বঞ্চিত হইয়া লম্বোদর কিন্তু কোনো গণ্ডগোল করিল না। সে যদি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিত, কেহ তাহাকে দোষ দিত না। সেকালে একাধিক বিবাহ নিন্দনীয় ছিল না। কিন্তু সে তাহা করিল না। লম্বোদর বুদ্ধিজীবী মানুষ। হয়তো তাহার মনের রসের স্থান খুব বেশি ছিল না, কিংবা কোনো গভীরতর অভিসন্ধি তাহার মনকে পরিচালিত করিতেছিল। বেতসী
বেশি দিন বাঁচিবে না। তাহার মৃত্যুর পর বান্ধুলিকে বিবাহ করিলে সংসারে অশান্তির সম্ভাবনা থাকিবে না। উপরন্তু শ্বশুরের সমস্ত সম্পত্তি নির্বিরোধে হস্তগত হইবে। এইরূপ কোনো দুর্বিসর্পী অভিপ্রায় তাহার মনে থাকা বিচিত্র নয়। বান্ধুলি বোধহয় লম্বোদরের মানসিক অবস্থার ইঙ্গিত পাইয়াছিল। সে সরলা হইল বুদ্ধিহীনা নয়। তাহার কৈশোর মুকলিত দেহের প্রতি লম্বোদর মাঝে মাঝে চকিত সতৃষ্ণ দৃষ্টিপাত করে, ইহা তাহার দৃষ্টি এড়ায় নাই। কখনো কখনো লম্বোদর তাহাকে নিজ কর্মজীবনের এমন সব গূঢ় বৃত্তান্ত বলে, যাহা সে বেতসীকে কোনো দিন বলে নাই। এইসব মিলাইয়া বান্ধুলি অনুভব করিয়াছিল যে লম্বোদর মনে মনে তাহাকে চায়, কিন্তু সেজন্য বান্ধুলি কোনো দিন শঙ্কা বা উদ্বেগ বোধ করে নাই। ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করা তার স্বভাবই নয়। যদি দিদির মৃত্যু হয়, যদি লম্বোদর তাহাকে বিবাহ করিতে চায়, তখন কি হইবে সে কথা এখন ভাবিয়া লাভ নাই। এইভাবে 2-3 বছর কাটিয়াছে। বেতসী শীর্ণ হইয়া ক্রমে একটি সঞ্চরমান ছায়ায় পরিণত হইয়াছে। বান্ধুলির মুকুলিত কৈশোর বিকশিত শতদল হইয়া ফুটিয়া উঠিয়াছে। লম্বোদরের মনের ফল্গু নদী অন্তঃসলীলা প্রবাহিত হইতেছে। বাহ্যত তাহাদের সম্পর্কে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। সে রাত্রে কৌমুদী স্নাত হইয়া বান্ধুলি রাজপুরী হইতে গৃহে ফিরিয়া আসিল। বাড়িটি ঘিরিয়া বেনু বংশের বেড়া, ভিতরে ক্ষুদ্র মালঞ্চ। 2টি কিশোর নিপ তরু আছে, একটি কুরুবক, একটি অশোক। আর আছে সুগন্ধি ফুলের লতাগুল্ম, জাতি, মালতী, লবঙ্গলতা, কুন্দ। মালঞ্চিটি বান্ধুলির, সে নিত্য তাহার পরিচর্যা করে। প্রত্যহ প্রভাতে রাজপুরীতে যাইবার আগে গাছে জল দেয়। যদি কোনো দিন সন্ধ্যার আগে রাজপুরী হইতে ফিরিয়া আসে, তখন আবার জল দেয়। বান্ধুলি গৃহে প্রবেশ করিতে গিয়া দেখিল অশোক তরুর নিচে ঘোড়া বাঁধা আছে। ঘোড়াটা যে লম্বোদরের ঘোড়া নয়, তাহা সে ছায়া অন্ধকারে লক্ষ্য করিল না। ভাবিল লম্বোদর গৃহে আসিয়াছে, এখনই আবার বাহির হইবে, তাই ঘোড়া মন্দুরায় না বাঁধিয়া বাহিরে রাখিয়াছে। লম্বোদর কখন যায় কখন আসে তাহার কোনো স্থিরতা নাই। বাড়িতে একটি মাত্র ঘরে দীপ জ্বলিতেছে। ঘরটি বেতসী ও লম্বোদরের শয়নকক্ষ। 2টি খট্টা, মাঝখানে পিত্তলের দীপদণ্ডের মাথায় দ্বীপ। একটি খট্টায় শয়ন করিয়া বেতসী দীপশিখার পানে চাহিয়া আছে। বান্ধুলি প্রবেশ করিল। দিদি। বেতসী যেমন শুইয়াছিল তেমনই শুইয়া রহিল। কেবল নিষ্প্রভ চক্ষু বান্ধুলির দিকে ফিরাইয়া বলিল, এলি, আমি ভেবেছিলাম তুই আজ আসবি না। বীরশ্রী এসেছেন? বান্ধুলি স্মিত মুখে বলিল, এসেছেন দিদি, তিনি আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। কেমন দেখলি বীরশ্রীকে? কি বলবো দিদি, ঠিক যেন ইন্দ্রের ইন্দ্রাণী। বেতসী একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, তার স্বামী আর বিয়ে করেননি? বান্ধুলি পাশের খট্টার কিনারায় বসিয়া হাসিল।
উমা, সে কি কথা! বিয়ে করতে যাবেন কোন দুঃখে? দিদিরানীর মুখ দেখলেই বোঝা যায় তিনি স্বামীর মন জুড়ে আছেন। বেতসীর অক্ষি কোটরে ধীরে ধীরে জল ভরিয়া উঠিল। সে অস্ফুট স্বরে বলিল, হ্যাঁ, আঁচলে যার সোনা বাঁধা আছে তার মুখ দেখলেই বোঝা যায়। বেতসীর মুখ দেখিয়া বান্ধুলি চকিত উদ্বেগ ভরে বলিল, দিদি, তোর শরীর কি আজ খুব বেশি খারাপ হয়েছে? বেতসী ধীরে ধীরে উঠিয়া বসিল। জল ভরা চোখ মুছিতে মুছিতে বলিল, বেশি খারাপ আর কি হবে? আমি কি সহজে মরব? সকলকে দগ্ধে দগ্ধে তবে মরব। বান্ধুলি ছুটিয়া গিয়া তার পাশে বসিল। তাহাকে জড়াইয়া লইয়া ব্যগ্র কণ্ঠে বলিল, ছি দিদি, ও কথা বলতে নেই। তুই তো ভালো হয়ে গেছিস। দেখ না, বসন্ত ঋতু এসে পড়ল। এবার তুই ঠিক আগের মতো হয়ে যাবি। বেতসীর মুখে একটু হাসি ফুটিল বটে, কিন্তু চোখ দুটি নিরাশায় ডুবিয়া রইল। সে জানে, সে বুঝিয়াছে, যাহারা মৃত্যু পথের যাত্রী তাহারা বুঝিতে পারে। কিছুক্ষণ পর বান্ধুলি এদিক ওদিক চাহিয়া বলিল, কুটুম্ব কোথায় গেলেন? তাকে দেখছি না। বেতসী বলিল, সে বিকেল বেলা এসেছিল, আবার তখনই বেরিয়ে গেছে। একজন অতিথ রেখে গেছে। তাহাদের গৃহে অতিথি সজ্জনের যাতায়াত নেই। বান্ধুলি অবাক হইয়া বলিল, অতীত? কোথায় অতীত? বেতসী বলিল, বাহিরের ঘরে আছে। তোর কুটুম্ব তাকে জলপান দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বলে গেল 2 দণ্ডের মধ্যে ফিরে আসবে। তা এখনো দেখা নেই। বান্ধুলি জিজ্ঞাসা করিল, কেমন অতীত তুই দেখেছিস? বেতসী বলিল, দেখিনি, শুনলাম মগধের এক বণিক। বান্ধুলি বলিল, ওর ঘোড়াই তাহলে অশোকতলায় বাঁধা আছে। তা একটা মানুষ বাড়িতে রয়েছে, কিন্তু কোনো সাড়া শব্দ তো পাওয়া যাচ্ছে না। বেতসী বলিল, হয়তো বুড়ো মানুষ একলাটি অন্ধকারে টাকার পুঁটলি কোলে করে বসে আছে। বান্ধুলি গালে হাত দিল, ওমা, ঘরে পিদিম জ্বালা হয়নি? বেতসী বলিল, কই আর হয়েছে, বাড়ির কর্তা উধাও, আমার নড়বার ক্ষমতা নেই, কে করবে বল? বাড়িতে অতীত, তাকে রাত্রে কি খেতে দেব জানি না। বান্ধুলি বলিল, সে তুই ভাবিস কেন দিদি? 4খানা চরপটিকা আমি গড়ে দিতে পারবো। আগে যাই, ঘরে আলো জেলে দিয়ে আসি। বুড়ো বণিক হয়তো ভাবছেন এরা কেমন গৃহস্থ। বণিকেরা সাধারণত বুড়াই দেখা যায়, তাই 2 বোনের ধারণা জন্মিয়াছিল অতিথি বয়োবৃদ্ধ। বান্ধুলি তাড়াতাড়ি প্রদীপ জ্বালিয়া বাহিরের ঘরে গেল। অনঙ্গপাল খট্টাঙ্গে লম্বা হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। স্বপ্ন দেখিতেছিল ছিপ দিয়া মস্ত মাছ ধরিয়াছে। মাছের মুখটা লম্বোদরের মতো, গোল চোখ, ভাল্লুকে খাওয়া নাক আর বোকাটে হাসি। অনঙ্গপাল ভাবিতেছিল মাছের ঝোল রাঁধিবে না রাই সর্ষা দিয়া ঝাল রাঁধিবে।
এমন সময় মাছটা জলে লাফাইয়া পড়িল এবং অদৃশ্য হইল। অনঙ্গপাল জলের পানে চাহিয়া আছে, দেখিল একটি আলোর বুদবুদ জল হইতে বাহির হইয়া আসিতেছে। বুদবুদ শূন্যে উঠিয়া তাহার দিকে ভাসিয়া আসিল। বুদবুদের ভেতর হইতে শব্দ আসিতেছে, ছুম 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 ছুম। ঘুম ভাঙিয়া গেল। অনঙ্গ চোখ মিলিয়া উঠিয়া বসিলেন। বুদবুদ নয়, তাহার সম্মুখে দাঁড়াইয়া আছে দ্বীপহস্তা এক যুবতী। যুবতীর অঙ্গ নধর, কান্তি কমনীয়, অধর রসস্বিক্ত, চক্ষু দুটি কাজল না পড়িয়াও কৃষ্ণায়ত। অনঙ্গ চোখ মুছিয়া আবার দেখিল, যুবতীর কণ্ঠে সোনার চিলমিলিকা, কানে সোনার কর্ণাঙ্গুরী, অঙ্গের প্রগল্ভ উচ্ছলতা আবৃত করিয়া রাখিয়াছে অচ্ছাব নিহারিকার ন্যায় একটি নিচুল। দুজন অবাক বিস্ময় কিছুক্ষণ পরস্পরের দিকে চাহিয়া রহিল। তারপর যুবতী সহসা প্রদীপ মেঝের উপর নামাইয়া রাখিয়া দ্বারের দিকে চলিল। তাহার পায়ে মঞ্জরি বাজিয়া উঠিল, ছিম ছিম ছিম। অনঙ্গপাল সূচিবিদ্ধের মতো চমকিয়া মুখ দিয়ে শব্দ করিল, আহম আহম। যুবতী দ্বারের কাছে ফিরিয়া দাঁড়াইয়া ভ্রু ঈষৎ তুলিল। অনঙ্গপাল রাজহংসের মতো গলা বাড়াইয়া প্রশ্ন করিল, তুমি কে? যুবতীর অধর প্রান্ত একটু নড়িল। সে বলিল, আমি গৃহস্বামী, আমার কুটুম্ব। সে দ্বারের বাহিরে গিয়া দ্বার ভেজাইয়া দিল। অনঙ্গপাল রাজহংসের মতো গলা বাড়াইয়া ব্যগ্রবিহ্বল চক্ষে দ্বারের পানে চাহিয়া রইল। বেতসী নিজ শয্যায় বসিয়া দ্বারের দিকে চাহিয়াছিল। বান্ধুলি ছুটিতে ছুটিতে আসিয়া অন্য শয্যায় শুইয়া পড়িল এবং মুখে উত্তরীয় চাপা দিয়া মৃদু মৃদু দুলিতে লাগিল। বেতসী উৎকণ্ঠিতা হইয়া বলিলেন, কি হয়েছে রে? বান্ধুলি ক্ষণেক মুখ হইতে উত্তরিয়া সরাইয়া গাঢ় স্বরে বলিল, এহুম এহুম। তারপর আবার মুখে কাপড় দিয়া দুলিতে লাগিল। বেতসীর উৎকণ্ঠা বাড়িয়া গেল। সে নিজের শয্যা হইতে নামিয়া বান্ধুলির পাশে বসিল। তাহার গায়ে হাত রাখিয়া চাপা গলায় বলিল, বুড়ো বণিক কিছু বলেছে নাকি? বুড়ো নয়, তরুণ। বান্ধুলি উঠিয়া বসিল এবং বেতসীর কাঁধে মাথা রাখিয়া অসহায়ভাবে হাসিতে লাগিল। বেতসী বিরক্ত ভরে তাহাকে ঠেলিয়া দিয়া বলিল, হা গেল, অত হাসছিস কেন? বান্ধুলি কেন এত হাসিতেছে সে নিজেই জানে না। তাহার মনে হাসির কোন গোপন উৎসমুখ খুলিয়া গিয়াছে। অন্ধকার ঘরে বুড়া বণিক শুইয়া আছে দেখিয়া সে পা টিপিয়া টিপিয়া কাছে গিয়াছিল। কৌতূহল বশে প্রদীপ তাহার মুখের কাছে ধরিয়াছিল। তারপর বান্ধুলির হাসি আবার উচ্ছ্বসিত হইয়া উঠিল। হাসি রোগটা ছুঁয়াছে। কিছুক্ষণ পর বেতসীও মৃদু মৃদু হাসিতে লাগিল। তারপর ছদ্ম তিরস্কারের সুরে বলিল, দেখুন হাসি, শুধু হাসলেই চলবে? বণিককে খেতে দিতে হবে না? বান্ধুলি উঠিয়া পড়িল, তুইও আয় না দিদি, রাত্রে রাত্রে গল্প করব। দুই বোন রসবতীতে গেল। লম্বোদর ফিরিল 2 দণ্ড পরে। তাহার মন ভালো নয়। দীর্ঘকাল অপেক্ষা করিয়াও রাজার দর্শন পায় নাই। আবার কাল সকালে যাইতে হইবে। আহার্য প্রস্তুত হইয়াছিল।
লম্বোদর তাহা লইয়া বাহিরের ঘরে গেল। অনঙ্গপাল ঊর্ধ্বে চাহিয়া স্বপ্ন দেখিতেছিল। লম্বোদর বলিল, সাধু মহাশয়, আমার ফিরতে বড় দেরি হয়ে গেল। আপনার খুবই কষ্ট হয়েছে। অনঙ্গপাল বলিল, কিছু না, আমি বেশ আনন্দে আছি। লম্বোদর বলিল, আসুন, আহারে বসুন। অনঙ্গ আহারে বসিল। সঙ্গে সঙ্গে 2-4টি কথা হইল। লম্বোদর বলিল, আমার কুটুম্বিনী রুগ্না, বেশি কাজকর্ম করিতে পারে না। একটি শ্যালিকা আছে, সে রাজকন্যার তাম্বুল করঙ্ক বাহিনী। বেশিরভাগ রাজপুরীতে থাকে, মাঝে মাঝে গৃহে আসে। আমিও সকল সময় গৃহে থাকি না। একটি প্রৌঢ়া স্ত্রীলোক এসে বাড়ির কাজকর্ম করে দিয়ে যায়। আপনি কোনো সংকোচ করবেন না, আমার গৃহ নিজের গৃহই মনে করবেন। যদি কোনো প্রয়োজন হয় আমার স্ত্রীকে বলবেন, কিংবা দাসীকে আদেশ করবেন। অনঙ্গ বলিল, ভালো, কিন্তু আমি শিল্পী মানুষ, আমার প্রয়োজন অতি সামান্য। লম্বোদরের গোল চক্ষু আরো গোল হইল। বলিল, শিল্পী? তবে যে বলেছিলেন আপনি বণিক। অনঙ্গ বলিল, বণিকও বটে, শিল্পীও বটে। আমি চিত্র আঁকি, মূর্তি গড়ি, আর দেশে দেশে তাই বিক্রয় করে বেড়াই। লম্বোদর কিছুক্ষণ ঈষৎ হাঁ করিয়া রহিল। তারপর বলিল, আহ, বুঝলাম, আপনার শিল্প সামগ্রী বুঝি নৌকায় আছে? অনঙ্গ বলিল, কিছু নৌকায় আছে, বাকি এখানেই রচনা করব। তোমার গৃহটি বেশ নির্জন, এখানে অবাধে কাজ করতে পারব। ভালো কথা, ত্রিপুরীতে উত্তম গণৎকার আছেন? আছেন, রন্তিদেব নামে একজন মহাপণ্ডিত গণৎকার আছেন। বণিকেরা সকলে তার কাছে যান। তিনি নগরের মাঝখানে থাকেন। জিজ্ঞাসা করলে যে কেউ বাড়ি দেখিয়ে দেবে। অনঙ্গ বলিল, ভালো, কাল প্রাতেই রন্তিদেব মহাশয়ের কাছে যাব। ভাগ্যটা পরীক্ষা করাতে হবে। অতঃপর অনঙ্গ আহার সম্পন্ন করিলে লম্বোদর বিদায় লইল। শয্যায় শুইয়া শুইয়া অনঙ্গ ভাবিতে লাগিল, লম্বোদরের শ্যালিকাটি রাজকন্যার তাম্বুল করঙ্ক বাহিনী। যোগাযোগ ভালো হইয়াছে। শ্যালিকাটি দেখতে যেন সাগর সাঁচা উর্বশী। কি তার তনু তন্নিমা, বক্ষ ও নিতম্বের গরিমা, অধরে লালিমা, কেশকলাপের কালিমা। পূর্ণিমার রাত্রি শেষ হইয়া নতুন দিন আরম্ভ হইতেছে। ত্রিপুরী নগরীর নরনারীরা জাগিয়া উঠিতে আরম্ভ করিল। আমাদের পরিচিত কয়েকজনেরও একে একে নিদ্রাভঙ্গ হইতেছে। লম্বোদরের গৃহে প্রথম ঘুম ভাঙিল লম্বোদরের। সে উঠিয়া নদী তীরে গেল। তখনও একটু ঘোর ঘোর আছে। নদী তীর হইতে ফিরিয়া লম্বোদর বস্ত্রাদি পরিবর্তন করিল। রাতে এক মুঠি চনক ভেজানো ছিল, তাহাই গুড় সহযোগে ভক্ষণ করিল। ঘরের মধ্যে আলো ফুটিতে আরম্ভ করিয়াছিল। সে দেখিল বেতসীরও ঘুম ভাঙিয়াছে। বেতসী শয্যায় শুইয়া শুইয়া তাহাকে দেখিতেছে। চোখে চোখ পড়িতে বেতসী একটু হাসিল। লম্বোদর বেতসীর খট্টার উপর ঝুঁকিয়া মৃদু স্বরে বলিল, আমি বেরোচ্ছি, তুমি অতিথিটিকে দেখো। সে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। বেতসী আরো কিছুক্ষণ শুইয়া রইল। তারপর আলস্য ভাঙিয়া উঠিয়া বসিল। আজ তাহার শরীর মন যেন অনেকটা স্বচ্ছন্দ মনে হইতেছে। গৃহে অতিথি, তাহার পরিচর্যা করিতে হইবে।
বান্ধুলি তো এখনই রাজবাটি চলিয়া যাইবে। লম্বোদর কখন ফিরিবে স্থির নাই। অন্যদিন দাসী না আসা পর্যন্ত সে শয্যায় পড়িয়া থাকে। আজ ধীরে ধীরে উঠিয়া পড়িল। সংসারের সব কাজ তো দাসীকে দিয়া হয় না। গৃহের আর একটি ঘরে বান্ধুলির ঘুম ভাঙিয়াছিল। চোখ মেলিয়া সে কিছুক্ষণ শূন্যে চাহিয়া রইল। কাল রাত্রে অনেকখানি হাসি বুকে লইয়া ঘুমাইয়াছিল। হাসিও তাহার সঙ্গে সঙ্গে ঘুমাইয়াছিল, আবার তাহার জাগার সঙ্গে সঙ্গে জাগিয়া উঠিয়াছে। কিন্তু কিসের জন্য হাসি? দিদিরানী আসিয়াছেন তাই কি? হঠাৎ মনে পড়িল, অতিথি, মজার অতিথি। কিন্তু এখনই রাজপুরীতে যাইতে হইবে। অতিথি কি জাগিয়াছে? বান্ধুলি শয্যায় উঠিয়া বসিল। বাহিরের ঘরে অতিথি তখনও ঘুমাইতেছিল। কাল অনেক রাত্রি পর্যন্ত সাগর সেঁচা উর্বশী সম্বন্ধে জল্পনা কল্পনা করিতে করিতে অনঙ্গ নিদ্রা গিয়াছিল। এখনো ঘুম ভাঙে নাই। কিছুক্ষণ পরে বান্ধুলি যখন রাজবাটি যাইবার জন্য বাহির হইল, তখন সে বহিঃকক্ষের সম্মুখ দিয়া যাইবার সময় বন্ধ দ্বারের কাছে একবার থমকিয়া দাঁড়াইল, কান পাতিয়া শুনিল, কিন্তু কিছু শুনিতে পাইল না। তখন সে গৃহ হইতে নির্গত হইল। এতক্ষণে বাহিরে বেশ আলো ফুটিয়াছে। রাজভবনের বাতায়ন পথেও রবিরশ্মি সোনার কাঠি প্রবেশ করিয়াছিল। ঘরে ঘরে ঘুমন্ত মুখের উপর পড়িয়াছিল। বীরশ্রী ও যৌবনশ্রী একটি শয্যায় মুখোমুখি শুইয়া ঘুমাইতেছিলেন। যৌবনশ্রী ঘুম একটু তরল হইল। সে চোখ মেলিয়া দেখিল দিদির চক্ষু তখনও মুদিত। তিনি আবার চক্ষু মুদিলেন। কিছুক্ষণ পর বীরশ্রী চক্ষু মেলিলেন। যৌবনশ্রীর মুদিত চক্ষু দেখিয়া তিনি আবার চক্ষু মুদিলেন। তারপর দুই বোন এক সঙ্গে চক্ষু মেলিলেন। দুইজনের চোখে আলস্য ভরা হাসি ফুটিল। আর একটি কক্ষে বিশাল শয্যার উপর জাত বর্মা নিদ্রিত। ঘুমের ঘোরে তিনি পাশের দিকে হাতড়াইলেন, কিন্তু কিছু না পাইয়া চক্ষু খুলিলেন। অপরিচিত শয্যা, বীরা শয্যায় নাই। তিনি বিস্মিত হইয়া উঠিয়া বসিলেন। তারপর সব মনে পড়িয়া গেল। রাজভবনের অন্য প্রান্তে আর একটি কক্ষে পালঙ্কের ওপর মহারাজ লক্ষ্মীকর্ণের দেহ রণক্ষেত্রে নিহত ঘটোৎকচের মতো পড়িয়াছিল। তাহার নাসারন্ধ্র হইতে ঘোর সিংহনাদ নিঃসৃত হইতেছিল। একজন কিঙ্করী পদপ্রান্তে বসিয়া পদসেবা করিতেছিল। লক্ষ্মীকর্ণ সহসা পা ঝাড়া দিলেন। পদসেবিকা ছিটকাইয়া নিচে পড়িল। মহারাজ তখন পাশ ফিরিয়া শুইয়া আবার নাসিকাধ্বনি করিতে লাগিলেন। দাসী উঠিয়া আবার মহারাজের পা কোলে তুলিয়া লইল। মহারাজ যখন পা ঝাড়া দিয়েছেন, তখন শীঘ্রই গা ঝাড়া দিবেন, এইরূপ আশা করা অন্যায় হইবে না। রাজপুরীর মধ্যে কেবল অম্বিকা দেবী নিজের কক্ষের দ্বারের দিকে চক্ষু পাতিয়া বিনিদ্র চাহিয়াছিলেন। রোগীর ঘুম কখন আসে কখন যায়। তিনি মধ্যরাত্রির পর আর ঘুমান নাই। কখন ভোর হইবে, কখন নাতনীরা তাহার কাছে আসিবে, এই আশায় পথ চাহিয়াছিলেন। রাজপুরী হইতে দূরে নগরের কেন্দ্রস্থলে গ্রহাচার্য রন্তিদেবের গৃহে যুবরাজ বিগ্রহপালের ঘুম ভাঙিয়াছিল। প্রথমেই তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল যৌবনশ্রীর মুখখানি। তিনি সহর্ষে আলস্য ভাঙিয়া উঠিয়া বসিলেন। তারপর মনে পড়িয়া গেল, কাল রাত্রে অনঙ্গ আসে নাই। কোথায় গেল অনঙ্গ? অনঙ্গ কোথাও যায় নাই।
সে তখনও ঘুমাইতেছে। কিন্তু তাহাকে আর বেশিক্ষণ ঘুমাইতে হইল না। দ্বারের ঠক ঠক শব্দ শুনিয়া তাহার নিদ্রা ভঙ্গ হইল। চকিত উঠিয়া আলু থালু বেশবাস সম্বরণ করিতে করিতে সে গিয়া দ্বার খুলিল। দ্বার খুলিয়া কিন্তু নিরাশ হইল। যাহাকে দেখিবে আশা করিয়াছিল সে নয়, এ অন্য মেয়ে। কৃষাঙ্গী রোগমলিন মুখশ্রী, তবু কাল রাত্রির সেই নধরকান্তি যুবতীর সহিত যথেষ্ট সাদৃশ্য আছে। নিশ্চয়ই লম্বোদরের রুগ্না কুটুম্বিনী। অনঙ্গ চট করিয়া কর্তব্য স্থির করিয়া ফেলিল। মুখে গদগদ আপ্যায়নের ভাব আনিয়া বলিল, ক্ষমা করুন, আমার ঘুম ভাঙতে বড় দেরি হয়ে গেছে। আপনি গৃহস্বামী স্বামিনী কেমন? বেতসী মাথার উপর একটু আঁচল তুলিয়া দিয়া চক্ষু নত করিল। মৃদু স্বরে বলিল, গৃহস্বামী কাজে বেরিয়েছেন, তাই অতিথির পরিচর্যা করতে বলে গেছেন। অনঙ্গ ব্যস্ত হইয়া বলিল, সে কি কথা, আপনার শরীর অসুস্থ, আপনি পরিচর্যা করতে পারবেন কেন? বরং আপনার ভগিনী। বেতসী চোখ তুলিল, সে রাজবাটিতে গেছে। অনঙ্গ কণ্ঠস্বরে নৈরাশ্য দমন করিয়া বলিল, ও, সে বুঝি দিনের বেলা রাজবাটিতে থাকে? বেতসী বলিল, রাত্রেও থাকে, কদাচ কখনো গৃহে আসে। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জলপান তৈরি করে রেখেছি। অনঙ্গ বলিল, আমি এখনই প্রস্তুত হয়ে নিচ্ছি। অল্পকাল পরে অনঙ্গ আহারে বসিল। কিছু ফল মূল, যবের শুক্তোর সহিত দুগ্ধ শর্করা মিশ্রিত মণ্ড, তিল ও গুড়ের পাক মিষ্টান্ন। অনঙ্গ পরম পরিতৃপ্তির সহিত আহার করিল। বেতসী দ্বারের কাছে চৌকাটে ঠেস দিয়া দাঁড়াইয়া রহিল। অনঙ্গ বলিল, আপনি রোগা মানুষ, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। বেতসী দ্বার পিঠিকার এক পাশে বসিল। অতিথি বড় মিষ্টভাষী সজ্জন। কাল রাত্রে বেতসী অতিথিকে বুড়া মনে করিয়াছিল। মোটেই বুড়া নয়, কমকান্তি যুবা। তাহাকে দেখিলে, তাহার কথা শুনিলে মন প্রীত হয়। আহার করিতে করিতে অনঙ্গ বলিল, আপনাদের নগর অতি সুন্দর, এখানে কেউ মাছ খায় না? বেতসী উৎসুক মুখ তুলিল, মাছ? হ্যাঁ, নর্মদায় মাছ আছে, আপনারা মাছ খান না? খাই, কিন্তু সব সময় পাই না। পান না কেন? জেলেরা মাছ ধরে না? ধরে, ডিঙায় চড়িয়ে নদীতে জাল ফেলে মাছ ধরে, তারপর নদীর ঘাটে এনে বিক্রি করে। এখানে মাছের বাজার নেই, আমরা কালে ভদ্রে মাছ খাই। অনঙ্গ তখন গাঢ় স্বরে বলিল, ভগিনী, তোমার শরীর দুর্বল, মাছ না খেলে শরীর সারবে কি করে? শুধু শাক পাতা খেলে কি আর স্বাস্থ্য ভালো থাকে? বেতসীর অধরে হাসি ফুটিল। যে অতিথি ভগিনী বলিয়া সম্বোধন করে, তাহার কাছে কতক্ষণ গম্ভীর হইয়া থাকা যায়। সে স্মিত মুখে বলিল, আপনি বুঝি মাছ খেতে ভালোবাসেন? অনঙ্গ বলিল, খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। তোমাকে মাছ রেঁধে খাওয়াবো। 3 দিন খেলে তোমার শরীরের দুর্বলতা দেশ ছেড়ে পালাবে। বেতসী বলিল, আমি আজই দাসীকে মাছের সন্ধানে পাঠাবো।
অনঙ্গ হাত নাড়িয়া বলিল, কোনো প্রয়োজন নেই, আমি মাছ সংগ্রহ করব। আজ আর হবে না, আজ আমাকে তৈজসপত্র আনতে যেতে হবে। দ্বীপ্রহরে ফিরবেন তো? ফিরব। আমার জন্য বেশি কিছু রেঁধো না, আজ 2টি তণ্ডুল আর ঘৃত হলেই চলবে। জলপান সমাধা করিয়া অনঙ্গ উঠিল, তারপর ঘোড়ায় চড়িয়া বাহির হইল। বেতসী দ্বারের কাছে দাঁড়াইয়া অনেকক্ষণ চাহিয়া রহিল। আজ তাহার রুগ্ন দেহে ক্লান্তি আসিল না। অনঙ্গ যখন রন্তিদেবের গৃহে পৌঁছিল তখন বেলা বাড়িয়াছে। দ্বিতলের অলিন্দে নাপিত বিগ্রহপাড়ের ক্ষৌরকর্ম করিয়া দিতেছে। অনঙ্গও বসিয়া গেল। নাপিতের সম্মুখে কোনো কথা হইল না। সে বিদায় লইলে অনঙ্গ বলিল, আমার নাম মধুকর সাধু। বিগ্রহ বলিলেন, সাধু সাধু, আমি কাশীর বণিকপুত্র, নাম রণমল্ল। কাল রাত্রে তুই কোথায় ছিলি? গৃহস্থ লম্বোদরের গৃহে, বলিয়া অনঙ্গ কল্লকার ঘটনা বিবৃত করিল। বিগ্রহ উচ্চহাস্য করিলেন, বাঘের ঘরে ঘোগের বসতি? যা হোক, আর ওদিকে যাসনি? অনঙ্গ মাথা নাড়িল, না, যেতে হবে। একটা সূত্র পাওয়া গেছে, ছাড়া চলবে না। রন্তিদেব আসিয়া আলাপে যোগ দিলেন। বলিলেন, কি সূত্র? অনঙ্গ হাসিয়া বলিল, বড় সূক্ষ্ম সূত্র, টানাটানি করলে ছিঁড়ে যাবে। আর্য রন্তিদেব, আপনার ঘোড়াটা ফিরিয়ে এনেছি, ওটা আমি আজ চড়ব না। আমি আপনার ঘোড়ায় চড়ে বেড়াচ্ছি, যদি গুপ্তচর চিনতে পারে তাহলে গন্ডগোল বাঁধবে। রন্তিদেব বললেন, সে কথা ঠিক, কিন্তু ঘোড়া তো তোমাদের দরকার। বিগ্রহ জিজ্ঞাসা করিলেন, এখানে ঘোড়া কিনতে পাওয়া যায় না? রন্তিদেব বললেন, পাওয়া যায়। বানায়ু দেশ থেকে সম্প্রতি একদল বণিক অনেক ঘোড়া এনেছে, উৎকৃষ্ট ঘোড়া। বিগ্রহ বলিলেন, তাহলে আর কি, আজ বৈকালেই গিয়া 2টো ঘোড়া কিনলেই হবে। রন্তিদেব বললেন, ভালো, আমি আমার ঘোড়ডোমকে তোমাদের সঙ্গে দেব, তোমরা পছন্দ করে ঘোড়া কিনো। তখন বিগ্রহপাল বলিলেন, আর্য রন্তিদেব, আমরা নিরাপদে ত্রিপুরীতে এসে পৌঁছেছি। আপনার গৃহে নিরাপদ আশ্রয় পেয়েছি। যতদূর মনে হয় কেউ সন্দেহ করে না। এখন বলুন, কর্তব্য কি? রন্তিদেব বলিলেন, বৎস, কাল রাত্রেও তুমি এই প্রশ্ন করেছিলে। তোমার প্রশ্ন শুনে আমি খড়ি পেতে প্রশ্ন গণনা করেছিলাম। শ্রোতাদয়ের চোখের দৃষ্টি উৎসুক হইল। কি পেলেন? রন্তিদেব একটু ইতস্তত করিয়া বলিলেন, তোমার কার্য সিদ্ধি হবে, কিন্তু বর্তমানে কিছু বাধা বিঘ্ন আছে। পূর্ণ সিদ্ধিলাভ এখন হবে না। বিগ্রহপাল ব্যর্থতা ভরা চক্ষে চাহিলেন, কার্যসিদ্ধি হবে না? রন্তিদেব বলিলেন, ভগ্নোদ্যম হইও না। এখন পূর্ণ সিদ্ধি না হলেও অন্তে সিদ্ধি অনিবার্য। কিছুক্ষণ 3 জনে নীরব রইলেন। তারপর অনঙ্গ শান্ত স্বরে বলিল, দৈবের কথা বলা যায় না, যা ভবিতব্য তা হবেই, কিন্তু তাই বলে চুপ করে বসে থাকা যায় না। রন্তিদেব বলিলেন, আমিও তাই বলি। ফল যাই হোক, পূর্ণমাত্রায় চেষ্টা করতে হবে। আমার গণনা ভুলও হতে পারে।
জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ। বিগ্রহপাল ক্ষণিক অবসাদ কাটাইয়া উঠিলেন, বলিলেন, যা হবার হবে, এখন কর্তব্য কি বলুন? রন্তিদেব কহিলেন, প্রথম কর্তব্য রাজপুরীর সঙ্গে সংযোগ স্থাপন করা। অনঙ্গ বলিল, অবশ্য, কিন্তু আমি কিংবা বিগ্রহ রাজপুরীতে গেলে ধরা পড়ার সম্ভাবনা। অন্য কি উপায় রাজপুরীতে জাতবর্মা কিংবা দেবী বীরশ্রীর সঙ্গে সংযোগ স্থাপন করা যেতে পারে আপনি ভেবেছেন? রন্তিদেব ভাবিতে ভাবিতে বলিলেন, আর কাউকে পাঠানো চলবে না, ষটকর্ণে মন্ত্রভেদ। তারপর সহসা উদ্দীপ্ত হইয়া উঠিলেন, আমি যেতে পারি, মুখে ছাই মেখে জটাজুট ধারণ করে যদি যাই, আমাকে কেউ চিনতে পারবে না। অনঙ্গ হাসিয়া মাথা নাড়াইল, না আর্য, আপনাকে আর ষড়যন্ত্রের পাকে জড়ানো উচিত হবে না। এখন থেকে যা করবার আমরাই করব, আপনি নেপথ্যে থাকবেন। রন্তিদেব ক্ষুণ্ণ স্বরে বলিলেন, কিন্তু আর তো কোনো উপায় দেখছি না। অনঙ্গ বলিল, একটা উপায় হতে পারে। আমি যার বাড়িতে আছি সে সম্ভবত রাজার গুপ্তচর, কিন্তু তার এক শ্যালী আছে, সে যৌবনশ্রীর তাম্বুল করঙ্ক বাহিনী, তাকে দিয়ে কাজ উদ্ধার হতে পারে। বিগ্রহ অনঙ্গের পানে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া প্রশ্ন করিলেন, শালিকাটি অনুঢা? অনঙ্গ মুচকি হাসিল, তাই মনে হল। দেখতে কেমন? উত্তরে অনঙ্গ ইঙ্গিতপূর্ণ চোখ নাচাইল। তারপর রন্তিদেবকে বলিল, আর্য, আপনি কি বলেন, চেষ্টা করতে পারি? অবশ্য খুব সতর্কভাবে চেষ্টা করতে হবে। অতঃপর তিনজনে দীর্ঘকাল আলাপ আলোচনা করিলেন। ক্রমে দ্বীপ্রহর সমাসন্ন দেখিয়া অনঙ্গ উঠিয়া পড়িল। নিজের প্রয়োজনীয় তৈজসপত্র একটি ভৃত্যের স্কন্ধে তুলিয়া পদব্রজে লম্বোদরের গৃহে ফিরিয়া চলিল। এরপর অষ্টম পর্বে।